নমস্কার। আমরা এই মুহূর্তে মুখোমুখি সরকারি আধিকারিক এবং বিশিষ্ট সমাজসেবী বলদেব মণ্ডলের। আমরা আজকে বলদেব মণ্ডলের কাছ থেকে কিছু কথা শুনে নেব। তার বিভিন্ন যে সোশ্যাল ওয়ার্ক রয়েছে, তার চিন্তাভাবনা রয়েছে, সমস্ত বিষয়ে তার সঙ্গে আমরা কিছুক্ষণ কথা বলবো। মানে এক কথা আড্ডায় আমরা বলদেব মণ্ডলের সঙ্গে আজ রয়েছি। প্রথমেই নমস্কার। নমস্কার। সম্প্রতি একদিকে কেন্দ্রীয় বাজেট আর গতকালই সব থেকে গুরুত্বপূর্ণ যে রাজ্য বাজেট দুটো বের হয়েছে। কি মনে করছেন, কেন্দ্রীয় বাজেট কেমন হলো, অন্যদিকে আবার সরকারি বাজেটটা কেমন হলো? ধন্যবাদ আপনাদের চ্যানেলকে। প্রথমেই যে প্রশ্নটা করেছেন অত্যন্ত একটি স্পর্শকাতর প্রশ্ন, যে প্রশ্নটার সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে আছে। যদি আমি কেন্দ্রীয় বাজেটও দেখি, সেখানে আমি মন্তব্য করব না। এর কারণ হচ্ছে, বিশেষ মন্তব্য করব না, কারণ বিশেষজ্ঞদের মতামত বা অর্থনীতিবিদরা যে মতামতটা এখনো প্রকাশিত করেছেন, তাতে কেন্দ্রীয় বাজেটকে আমি সমস্ত বাজেটটাই তো অ্যাকচুয়ালি সরকারের জনগণের বা সাধারণ মানুষের দিকে অভিমুখ করিতে করা হয়, তাদের স্বার্থকে বিচার করে। সেইটা সেইভাবে স্বার্থ রচিত হয়েছে বা সুরক্ষিত হয়েছে বলে তারা মনে করেননি। তাই আমি এই প্রসঙ্গটি এখানে বেশি করে আলোচিত করব না, কারণ তার সাথে সাথে তুল্য বিচার করে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে বাজেটটি ঘোষণা হয়েছে গতকাল, তাতে কিন্তু অনেকটাই মানুষের কাছে যে জনকল্যাণমুখী সেই রূপটা ফুটে উঠেছে। রাজ্য সরকারের বাজেটটা বলছেন আপনি জনমুখী বাজেট? একদম তাই, জনমুখী বাজেট। কারণ বাজেটটা তো জনগণের দিকে তাকিয়ে তো করা হয়। বাজেটটা তো আর অন্য শিল্পপতি বা শিল্পপতিদের দিকে তাকাবো, কিন্তু কোটিপতিদের দিকে নয় নিশ্চয়ই। সাধারণ মানুষের বাজেট সাধারণভাবেই হওয়া উচিত। সেক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গিটা সাধারণ দিকে আছে। তাই আমি কেন্দ্রীয়টাকে আলোচনা বেশির মধ্যে না রেখে রাজ্যের যে দৃষ্টিভঙ্গিটা প্রকাশিত হয়েছে বাজেটের মধ্য দিয়ে, সরকারি অভিমুখটা অ্যাকচুয়ালি বাজেটে প্রকাশিত হয়, সেটাই আমি আপনাদের কাছে সেটাও আমি রাখতে চাইছি, আলোচনা রাখতে চাইছি। এই বাজেটের মধ্যে আমরা কালকে দেখলাম, গতকাল বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার, আমরা জানি সবাই লক্ষ্মীবারে একেবারে লক্ষ্মী লাভ, মানে লক্ষ্মীর ভান্ডারে আবার 500 টাকা বৃদ্ধি। ব্যাপারটি কেমন করে দেখেন? দেখুন, লক্ষ্মী ভান্ডারটা তো একটা এমন একটা উমেন এম্পাওয়ারমেন্টের একটা বড় দিক, একটা দৃষ্টিভঙ্গি। এখানে আমাদের ঘরের যে মা বোনেরা, যেটা অর্থনৈতিকভাবে তাদের স্বনির্ভরতা বা অর্থনৈতিকভাবে আরো সক্ষম হওয়ার যে প্রচেষ্টা, একদম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দৃষ্টিভঙ্গিতে দেখেছেন, সেটা আমাদের অনেক বছর হয়ে গেল। সেখান থেকে আমাদের লক্ষ্মী ভান্ডারটা শুরু হলো। আজকে এসে যে এই বাজেটে 500 টাকা বৃদ্ধি বা অনগ্রসর সম্প্রদায় বা এসটিদের আরো মানে টোটাল 700 টাকা বৃদ্ধি ইত্যাদি, এটাকে আরো যেভাবে দেখা যায় যে আসলে এই সশক্তিকরণের যে প্রয়াসটা শুরু হয়েছিল এই 5-6 বছর আগের থেকে এই লক্ষ্মী ভান্ডারের মধ্য দিয়ে, সেটার কিন্তু আরো একটু শক্তপোক্ত আকারে নেওয়া। কারণ এটাই হচ্ছে রাজ্যের ভিত্তি, এবং এই সবসময় ভিতকে শক্ত করে রাজ্যকে এগিয়ে যেতে হয়। তাই এই মহিলাদের সশক্তিকরণে লক্ষ্মী লাভকে আমাদের রাজ্যের অ্যাকচুয়ালি নারী জাতির নতুনভাবে উত্থানকে এবং উন্নতিকেই আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখি আপনি দীর্ঘ প্রায় 25 বছর ধরে সমাজসেবা করেন। আপনার দিশা সেবা সংস্থা, আপনার সংস্থার নাম। এখানে তো আপনি বিভিন্ন জায়গায় প্রান্তিক মানুষ, ইট ভাটা থেকে শুরু করে সকলকে মেডিকেল ক্যাম্প দেন, মানে এগিয়ে আসেন বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা। এরকম কি কোনো ইচ্ছা রয়েছে যে প্রত্যন্ত গ্রাম, আদিবাসী এলাকা এরকম জায়গাতে যাওয়ার, যে তাদেরকেও হেলথ ফেসিলিটি দেওয়া উচিত? সরকার দিচ্ছে কিন্তু সব জায়গাতে পৌঁছাচ্ছে না, এরকম কোনো চিন্তা ভাবনা? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা যেমন সুন্দরবনে আমরা শীত বস্ত্র প্রদানের অনুষ্ঠান আমরা করেছি, সেখানে আমরা করতে গিয়ে দেখেছি, যখন আমরা মানুষ প্রান্তিক অঞ্চলে যান, তখন প্রান্তিক চাহিদাগুলো তখন কিন্তু ফুটে ওঠে সামনে। কারণ কি, প্রান্তিক চাহিদাগুলো যদি আমি জানতে চাইলে আমার কিন্তু প্রান্তিক মানুষের কাছে পৌঁছতে হবে। যখন আমরা শীতবস্ত্র প্রদানের অনুষ্ঠান করেছি, তখন কিন্তু তাদের স্বাস্থ্যের বিষয়টা কিন্তু সামনে এসেছে। অবশ্যই তাদের বিষয়টা নিয়ে আমি চিন্তা ভাবনায় আছে, এবং অন্যান্য জায়গায় যেমন মেদিনীপুর, খড়গপুর বা ঘাটাল বিভিন্ন অঞ্চলে কাজ করতে গিয়ে দেখেছি স্বাস্থ্যের বিষয়টাও কিন্তু ওখানে গুরুত্বপূর্ণ। সেখানেও আমাদের দিশা সেবা সংস্থা পৌঁছে যাবে যথাসময় তার ক্যাম্প। আমরা দেখি যে পলিটিশিয়ান মানেই আমরা একটা বলি সমাজসেবী,
কিন্তু সকল সমাজসেবী কিন্তু আবার পলিটিশিয়ান হয় না, কি কিভাবে দেখেন? পলিটিশিয়ান যারা রাজনীতিবিদ হন তাদের দেখবেন যে কোনো জায়গায় মানে প্রচারটা খুব সহজেই হয় যে নিজস্ব সমাজসেবী হিসাবে। কিন্তু সমাজসেবী মানে হচ্ছে সব পলিটিক্সটা হচ্ছে একটা সমাজসেবার একটা মাধ্যম। মানে কিভাবে একটা মানুষের জনসেবার মধ্য দিয়েই একটা পলিটিক্সের বা পলিটিশিয়ান বা রাজনীতিবিদ ফুটে ওঠেন, প্রকাশিত হন। সুতরাং সেখানে তাকে সমাজসেবী বলাটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু সব সমাজসেবী যে পলিটিশিয়ান হবেন, কারণ কি একটা প্রো বা অ্যান্টি ব্যাপারগুলো থাকে। মানে আমরা হয়তো কোনো যখন সমাজসেবা সংগঠন, মানে আমার দিশা সেবা সংস্থা অ্যাপলিটিক্যাল সংগঠন, কিন্তু দিশা সেবা সংস্থার সঙ্গে ব্যক্তিকেন্দ্রিক আলাদা একটা বোঝাপড়া থাকতেই পারে। আমি দিশা সেবা সংস্থার ফাউন্ডার, চেয়ারম্যান অ্যান্ড চিফ প্যাট্রন, আমারও তো একটা ব্যক্তিগত স্বাধীনতা থাকতেই পারে। কিন্তু দিশা সেবা সংস্থা একটা অ্যাপলিটিক্যাল সংগঠন, অর্থাৎ তার অভিমুখটা হচ্ছে, ডাইমেনশনটা হচ্ছে সমাজের কল্যাণমুখী, প্রমিস টু ডু গুড ফর সোসাইটি। এখানের মধ্যে রাজনীতির কোনো রং নেই, কোনো রকম বিষয় নেই। কিন্তু একটা মানুষ হিসাবে তার আলাদা দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, কারণ মানুষের পরিচয় কিন্তু কোনো সংস্থাকে তার শ্রীবৃদ্ধি করবে। যেমন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে রাজ্যের এই উন্নয়নের জোয়ারটা বা আলাদাভাবে বাজেটে যেভাবে তার কল্পতরু ভাবটা উঠে উঠেছে, এগুলো আগেও তো অনেক বাজেট হয়েছে, এরকম ভাবে এত কোনো মানুষের তো আলোচিত হয়নি বা আমরা তুললে বিচার করার সুযোগ পাইনি। তা এই যে একটা বিষয়টা, অর্থাৎ মানুষের উপরে কিন্তু অনেক ডিপেন্ড করে। তাই একটি সংগঠন সেখানে অ্যাপলিটিক্যাল হতে পারে, কিন্তু ব্যক্তিকেন্দ্রিক ক্ষেত্রে কিন্তু সমাজসেবী বা সমাজকর্মী তিনি পলিটিক্সে আসবেন কি আসবেন না তার ইচ্ছার উপর নির্ভর করে। সুতরাং এটা সেই সুযোগ আসবে কি আসবে না সেটা সময় করবে। আমরা জানি রাজনীতি একটা বিরাট প্ল্যাটফর্ম যেখানে মানুষকে সেবা করা যায়। এই জন্য একটা নতুন ট্রেন্ড আমরা দেখি, সরকারি আধিকারিক থেকে শুরু করে ডাক্তার যারা সরকারি, তারা কি করছে, সরকারি চাকরি ছেড়ে দিয়ে তারা কি সরাসরি পলিটিক্সে যুক্ত হতে চাইছেন। এরকম কি কোনো ইচ্ছা আছে আপনার? দেখুন, আমি বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমি আমার এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করবো। সেখানে মানুষের কাছে মানুষ চায় যে আরো বৃহৎ আকারে আমাদের পেতে চাইছে। আমি বলবো না, আমাদের পেতে চাইছে। এখন আমাদের পেতে চাওয়ার পুরোটার রূপরেখাটা যদি ব্যক্তিকেন্দ্রিক আমাকে নিয়েই ঘটে, তাহলে সেক্ষেত্রে বলবো মানুষ আরো বেশি করে চাইছে যে তাদের সমাজের কাজে ঝাঁপিয়ে পড়তে। আর সত্যি রাজনীতি এমন একটি ক্ষেত্র যেখানে বহু মানুষকে একত্রিতভাবে একই সঙ্গে সমাজসেবা করার সুযোগ আছে। সেটা তার মেন্টালিটির উপর ডিপেন্ড করে। 25 বছর ধরে, দীর্ঘ 25 বছরের কাজের মধ্য দিয়ে যে মেন্টালিটিটা এস্টাবলিশড হয়ে গেছে, মানে মনের মধ্যে গেঁথে গেছে, সেইটাকে যদি ধরে রাখা যায় আর সেই আবহাওয়ায় যদি মানুষের কাছে সত্যিকারের পরিষেবা পৌঁছানোর জন্য তাগিদ থাকে এবং মানুষ যে চাইছে এবং তাতে যদি সুযোগ থাকে, তাহলে রাজনীতিটাকে একটা পেশা হিসাবে বা বৃহত্তর ক্ষেত্রে নিয়ে যাওয়াটা এমন কোনো মানে অস্বাভাবিক কোনো বিষয় নয় বা কাল্পনিক কোনো বিষয় নয়। সেটা বাস্তবে রূপান্তর হওয়ার কোনো হয়তো সময় অপেক্ষা। মানে সেক্ষেত্রে রাজনৈতিক প্ল্যাটফর্মে তাহলে সরাসরি যোগদান করছে বড়দের মন্ডল যদি সময় চায় এবং পরিস্থিতি চায়, সেই ক্ষেত্রে তাহলে হয়তো মানুষের তো বিভিন্ন রকম সময়, মানুষের বিভিন্ন রকম ভাবে নেসেসিটি বা প্রয়োজনীয়তা আসে। এই প্রয়োজনীয়তাগুলোকে তো মানুষই তৈরি করেছে, সমাজই তৈরি করেছে। সমাজ যদি কখনো চায়, অর্থাৎ যদি মিডিয়াকে বড় বলে সে বড় নয়, সকলে যাকে বড় বলে সেই বড় হয়, যে সকলে যদি মনে চায় যে কখনো সমাজে এই নেসেসিটি প্রয়োজন হয় আর সবকিছু যদি আশীর্বাদ ঠিকঠাক থাকে, তাদের আমাদের মনে শুভকামনা ঠিক থাকলে আরো বৃহত্তর সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য ব্রতী নিয়ে যেহেতু নেবেছি, মানে নীল ঝোলা চললো ভোলার মতো, সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি রাজনীতির সেই ডাক আসে, তাহলে আমি সেটা হয়তো সেই রাজনীতিটাকে আমি সারা দিতে কিছু পাবো না। কোন পলিটিক্যাল দল কোনো কি চুজ করেছেন এরকম না যে কোনো কেউ ডাকলেই যাবো? দেখুন, আমি কোনো পলিটিক্যাল দলের বা কালারের কথা তো আমি বলতেই পারি না, কারণ হচ্ছে যে সব পলিটিক্যাল দলই মানুষের সেবার জন্য কাজে লাগে। এবার যেখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে বাস করে রাজ্যের মানুষের ক্ষেত্রে যে কল্যাণ হবে বা কল্যাণ হচ্ছে, যে মানুষের ক্ষেত্রে বেশি ঝাঁপিয়ে পড়েছে, মানুষের জন্য ভাবছে, এমন কোন রাজনৈতিক দলের ক্ষেত্রেই আমি ভবিষ্যতে যদি সুযোগ আসে। গভর্নমেন্টে যে রয়েছে জনমুখী বাজেট বললেন আপনি, তাহলে রাজ্য সরকারের সেই তৃণমূল কংগ্রেসের কথা কি ভাবছেন? এখন অব্দি সেরকম কোনো ভাবনা চিন্তা করিনি যে আমরা করছেন। দেখুন, রাজ্যে তো আমি একটু যেহেতু সরকারে আছি, সেক্ষেত্রে তো রাজ্যের তো সরকারকে আমি প্রেফারেন্স করবো এবং আমি আই লাভ মাই গভর্নমেন্ট। সুতরাং আমি স্টেট গভর্নমেন্টকে ভালোবাসি, এটা তো বাস্তব ব্যাপার।
তো স্টেট গভর্নমেন্টকে ভালোবাসি সেই অর্থে এবং মানুষজনের মধ্যে আছি। শুধু তাই নয়, আমি একজন সরকারি কর্মী হিসেবে বলতে পারি কালকে মধ্যে দিয়ে ঘোষণাও হয়েছে। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে যেটা স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি এবং যারা গিগ ওয়ার্কার যারা আছে, যেমন সুইগি, জোম্যাটো, হ্যাঁ, বা ব্লিঙ্কিট, এই সমস্ত ওয়ার্কারদের, তাদেরও ক্ষেত্রে আনঅর্গানাইজ সেক্টরদের যারা অসংগঠিত শ্রমিক আছে তাদেরকে সামাজিক সুরক্ষা যোজনা, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ডায়মন্ডসটা শুধু অর্থনৈতিক নয়, আরেকটি জিনিস খুব সুপ্ত জায়গা যাচ্ছে, সেটা আমার খুব ভালো লাগে যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমরা প্রচারে অনেক কিছু জিনিস চাই। যে অনেক সময় না অনেক ক্ষেত্রে বিরোধিতা করার সুবিধা, যে আমি অনুদান দিচ্ছি, আমি সুবিধা দিচ্ছি, সাহায্য দিচ্ছি, এগুলো তো বেনিফিটই তো। আর যারা পান তারা বেনিফিশিয়ারি, অর্থাৎ সাহায্য মানে প্রার্থী। এটা তো বাস্তব ব্যাপার, বাংলা করলে অনুবাদ করে তাই হয়। এটা শুধু এটা নিয়ে মানে তর্ক বিতর্ক করার মানে হয় না। কিন্তু সবচেয়ে ভালো যেটা লাগে, দেখুন, খুব অসুবিধা যখন আমাদের হয়, খুব বিপদ হয়, তখন হচ্ছে আমাদের ইনকাম সোর্স ব্যক্তিটি যখন কোনো না কোনো অঘটনে, ঈশ্বর না করুন, তিনি যখন পৃথিবীতে থাকেন না, তখন তার স্ত্রী পুত্র নিয়ে তখন পথে বসতে হয়। আর গিগ কর্মীদের মতো বা অন্যান্য কর্মীদের যারা সংগঠিত শ্রমিকদের, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা মারাত্মক আকারে দেখা যায়। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এই জনদরদি বাজেটে এটাও কিন্তু করেছেন যে 5 লক্ষ টাকা বলতে, সেটা সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ হোক, যাই হোক, সেই অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে এই 5 লক্ষ টাকা পর্যন্ত তাকে যে বিমাটা, সেই বিমাটা কিন্তু ঘোষণা করেছেন মৃত্যুকালীন যে অনুদানটা। এটা কিন্তু একটা সাইলেন্ট হেল্প। এইটা কিন্তু বিপদের সময় একমাত্র আমাদের যে রাজ্য সরকার, তার মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই যে অদৃশ্য সেই অর্থের যে সাহায্যের ডালি নিয়ে কিভাবে মানুষের পাশে থাকছেন, যার এই অসুবিধার মধ্যে পড়েছেন, তিনি বুঝেছেন বিপদের সাথী। সেক্ষেত্রে আমি বলবো, এই যে গত 15 বছর ধরে রাজ্য সরকার কিছু জিনিস হচ্ছে বহু প্রচারিত হয়েছে বা সোশ্যাল মিডিয়া আসছে, কাজগুলো করেছে বলে একটু হচ্ছে, কিন্তু যেগুলো সাইলেন্টলি যেগুলো মানুষ উপকৃত হয়েছে, স্বাস্থ্যসাথীর মতো জায়গা কিভাবে উপকৃত হয়েছে আমার চোখে দেখা। আমার নিজের ফ্যামিলির মানে ব্যক্তিগত মেডিক্লেম, আমাদের সরকারি মেডিক্লেম আছে, হেলথ স্কিম আছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, কিন্তু ব্যক্তিগত মেডিক্লেমের আমার পরিবারের ক্ষেত্রে আমার রিলিজ হতে যে টাইমটা লেগেছে, সেখানে আমার চোখে দেখা বহুজন যারা সাধারণ খেটে খাওয়া মানুষদের পিয়ারলেস এর মতো, মানে মণিপালের মতো, সিএমআর এর মতো জায়গায় তারা স্বাস্থ্যসাথীতে এত সুইফট তারা ডিসচার্জ হয়েছে, সেক্ষেত্রে সেটেলমেন্ট এত সুইফট, এটা তো রাজ্য সরকারের জন্য সম্ভব হয়েছে। এটা নিদর্শন দেখাচ্ছে। এই নিদর্শনটা সারা ভারতবর্ষে একটা দৃষ্টান্ত হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে 15 বছর ধরে চলছে, আর এই বাজেটের মধ্য দিয়ে আরো ফুটিয়ে তুলেছে যে জনমুখী বাজেট, সাধারণের বাজেট আর ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদের সশক্তিকরণের মধ্য দিয়ে রাজ্য এগিয়ে চলবে আগামী দিনে। সুতরাং আমার শুভকামনা রইল, আগামী দিনে ভালোবাসা আমার আরো বেশি রাজ্য সরকারের প্রতি রয়েছে। আপনার প্রতি অনেক শুভ কামনা রইল। অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য।